ছায়া মন্ত্রিসভা কি? ছায়া মন্ত্রিসভা কিভাবে গঠিত হয়? ছায়া মন্ত্রিসভার কাজ কি? ছায়া মন্ত্রিসভা কি সরকারের কোনো ক্ষতি করতে পারে? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। এই ভিডিওতে আমরা সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমাদের অকবিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মাধ্যমে ২০ বছর পর তারা সরকার গঠন করতে যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৬ই ফেব্রুয়ারি শপথ নেবেন নতুন সংসদ সদস্যরা, একই দিন শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরাও। তার আগে আলোচনা চলছে, জল্পনা কল্পনা চলছে নতুন মন্ত্রিসভার সদস্য কারা হবেন, কে কোন দপ্তর পাবেন। এই আলোচনা যখন তুঙ্গে, তখন সামনে এসেছে নতুন এক শব্দ, ছায়া মন্ত্রিসভা। আর এই শব্দ সামনে এনেছেন সুনামগঞ্জ ২ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এরপর একই ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারা দুজনেই জানিয়েছেন তারা বিরোধী দল হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন। এরপরই ছায়া মন্ত্রিসভা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা কৌতূহল দেখা দিয়েছে। সবচেয়ে বড় জিজ্ঞাসা, ছায়া মন্ত্রিসভা কি? ছায়া মন্ত্রিসভা বিশ্ব রাজনীতিতে মূলত ওয়েস্টমিনিস্টার সংসদীয় ধারার একটি প্রচলিত ধারণা। রাজনৈতিক পারিপার্শ্বিকতা অনুযায়ী বিভিন্ন দেশে বিরোধী দলগুলো নিজেদের ছায়া মন্ত্রিসভা ঘোষণা করে থাকে। এটি মূলত সরকারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ, সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব করে থাকে। ছায়া মন্ত্রিসভার জন্য বিরোধী দলগুলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে নিজেদের একজন মন্ত্রী ঘোষণা করে থাকেন। অর্থাৎ সরকারের একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন, তার বিপরীতে বিরোধী দল নিজেদের একজন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন। সরকারের অর্থমন্ত্রীর বিপরীতে বিরোধী দল একজন ছায়া অর্থমন্ত্রী ঘোষণা করেন। সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয়, সরকার যখন কোনো আইন প্রণয়ন করতে যায়, সরকার যখন কোনো নীতি গ্রহণ করতে থাকেন, তখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই ছায়া মন্ত্রীরা সরকারের সেই নীতির সমালোচনা করেন, পর্যালোচনা করেন, যদি কোনো বিকল্প ভাবনা থাকে সেটি তুলে ধরেন। অর্থাৎ সরকারের কোনো সিদ্ধান্তে ছায়া মন্ত্রীরা সরাসরি বাধা দিতে পারেন না, অথবা ছায়া মন্ত্রীদের সমালোচনার কারণে সরকারের কোনো সিদ্ধান্ত আটকে থাকে না। সরকার চাইলে ছায়া মন্ত্রীদের প্রস্তাবনা, সুপারিশ, পর্যালোচনা গ্রহণ করতে পারেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখেছি বিরোধী দলের সমালোচনা সরকারগুলো খুব বেশি একটা পাত্তা দেয় না। সেক্ষেত্রে বাংলাদেশে ছায়া মন্ত্রিসভা খুব একটা কার্যকর হবে বলে আমাদের মনে হয় না। কিন্তু উন্নত দেশগুলোতে, যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এরকম নানা দেশে তাদের সরকারগুলো ছায়া মন্ত্রীদের সমালোচনা, পর্যালোচনাকে কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু সাংবিধানিকভাবে কোনো বাধ্যবাধকতাও নেই ছায়া মন্ত্রিসভা গঠনের। কিন্তু বিশেষজ্ঞরা বেশ কিছুদিন ধরে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়ে আসছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের পরে যখন সংস্কার শুরু হলো, সংস্কারের ক্ষেত্রে অনেক রাজনৈতিক দলই এই ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাবনা রেখেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ছায়া মন্ত্রিসভা শুধুমাত্র সরকারের সমালোচনার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং বিরোধী দলের রাজনৈতিক প্রশিক্ষণ এবং পরবর্তী নির্বাচনের প্রস্তুতির জন্যও ছায়া মন্ত্রিসভা খুব গুরুত্বপূর্ণ। ছায়া মন্ত্রিসভা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার একটি শক্তিশালী উপায়। তাই সঠিকভাবে চর্চা করা গেলে বাংলাদেশের রাজনীতিতেও ছায়া মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দর্শক, বাংলাদেশে আদৌ ছায়া মন্ত্রিসভা গঠন হবে কি না সেটি জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার আগে নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের অকবিদ চ্যানেলের। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে। সুস্থ থাকুন সকলে।